মাটির ওপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, দেওয়ান, জল জল, নইলে এক্ষুনি বুকটা ফেটে যাবে আমার, জল দাও, জল দাও। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢক ঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেলল। নমস্কার, গল্প.in-এর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মোহনপুরের শ্মশান। হেমেন্দ্র কুমার রায় জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনি ছোটদের জন্য 80-টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী বিশেষ উল্লেখযোগ্য। তার সৃষ্টি দুঃসাহসী জুটি বিমল কুমার এবং গোয়েন্দা জুটি জয়ন্ত ও মানিক পাঠকদের বেশ মন কেড়েছে। তার লেখা উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল জকের ধন, আবার জকের ধন, হত্যা এবং তারপর ইত্যাদি। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মোহনপুরের শ্মশান। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখে দেখিও নি। খুব সম্ভব তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলাম কি করে? আগে এই জিজ্ঞাসারই জবাব দেওয়া উচিত, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া একটি আজগুবি উপকথা বলে আমি খামোখা আপনাদের পিলে চমকে দেবার চেষ্টা করছি। এই 20 শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমিও অস্বীকার করি না এ কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তার সত্য বা মিথ্যা বলে একতরফা ডিক্রি জারি করবারও অধিকার নেই আমার। বিশ্বাস করা এবং না করার সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্করবাবু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটাবার জন্য আমাকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো এখানে আসিনি। বৈঠকখানায় ঢুকেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। চিত্রের বিষয়বস্তু এই: চারিধারে অন্ধকার, একটি তরুণী তার ঊর্ধ্বাথিত ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণী দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভেতরে প্রায় মিলিয়ে গিয়েছে, কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব ও জীবন্ত সৌন্দর্য ভরা সেই মুখ। পটের একপাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি। সে যুবক এবং তার মুখে চোখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরীর লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে, মানুষের বুকের রক্ত যাতে জমে যায় বরফের মতো। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। শঙ্কর হেসে বললে, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখনি কি? না, ছবিতে চিত্রকর কি দেখাতে চায় মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর ওপর একদিন সত্য সত্যই তার অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যে নয়। ছবিখানা আঁকা হয়েছে একটি
সত্য ঘটনাকে অবলম্বন করে। কি সেই ঘটনা? ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। ওরা কারা? লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালের একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। আর এই ছবিখানা দেখলেই তার কলানৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানা তারই আঁকা। এরা কেউই আজ বেঁচে নেই। এখন গল্পটি কি শুনি? আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাওয়ার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। আরে কিন্তু গল্পটি কি? একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক জমে নিরালা রাতের ছায়ায়। গল্পটি খালি ভয়ানক নয়, অলৌকিকও। শুনলেই বুঝবে। সেদিনের সন্ধ্যাটা ছিল বাস্তবিকই গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী। সন্ধ্যের আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে থেকে ফুটছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরাটোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে স্যাঁত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের ওপর টিম টিম করে জ্বলছে হ্যারিকেন ল্যাম্প। তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলেছিল মাত্র। স্পষ্ট করে কিচ্ছু দেখা যায় না, এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটা রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুটো পুরাতন ইজি চেয়ারের ওপর চুপ করে বসেছিলাম আমি ও শঙ্কর। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। আমরা উপভোগ করছিলাম এই বৃষ্টিধারা ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেবার জন্যই হঠাৎ একটা বাদুড় ভেতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটপট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকেরা অলৌকিক গল্প বলবার সময় প্রায়ই বাদুড়ের উল্লেখ করেন, তাই না? তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে দেখছি। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও এখন গল্প শুরু করো দেখি। তারপর শঙ্কর গল্প শুরু করল। তার ভাষায় গল্পটা খানিকটা এরকম। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহং জ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভেতরেই এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসত বাড়ির ভেতরে গেলেই দেখা যাবে দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী ও নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যেই নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্য বড় বড় চিত্রকরদের আহ্বান করতেন।
সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছে থাকলেও এ বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা থাকত না তাদের পকেটে বা ট্যাকে। চন্দ্রবাবু সেকালের একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা, মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। চন্দ্রবাবু ছাত্রও ছিল কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর, আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা এবং মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন বাড়ির ছেলের মতো, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দর মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আর্ট নিয়ে সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণ পথে উদিত হয়নি মানুষ সমাজের বিবাহ বলে কোনো কিছু অনুষ্ঠানের অস্তিত্ব আছে। তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের উপর। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলা লক্ষ্মীর সেবা। কলকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগতো না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। এই ঘটনা আজ থেকে প্রায় 70 বছর আগেকার কথা। তখন কলকাতা শহরেও ছিল না ইলেকট্রিক মোটর, বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তায় দুধারে থাকতো নালা বা খোলা ড্রেন। খোলার ঘর এবং স্বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাওয়া যায় না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ, ময়দান ও ছোটখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লী গ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থাই যখন ছিল এই রকম, তখন শহরতলি ছিল যে পল্লী গ্রামের মতোই, এটুকু নিশ্চয় আন্দাজ করা আপনাদের পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। এমনই এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি, এবং তার চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করবার আগে এখানে আর একটা কথা বলে রাখা ভালো। লীলার বয়স হয়েছিল 16 কি 17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা ছিল খুবই অল্প, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজ মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরম সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিক মতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী, রং গড়ন, মুখচোখ ছিল এমন ধারা যে খুললেও তার জোড়া মিলত না। তার উপর লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ হবে আকৃষ্ট, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় এটুকু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই মুখে প্রকাশ করেনি আপন মনের কথা। ওটাই অসম্ভব।
এ সত্য আনন্দের অজানা ছিল না। আনন্দ ও লীলা ছিল এক জাতেরই লোক, তবুও আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহের প্রসঙ্গটা প্রায় অসম্ভব, এ সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয়তো হেসেই উড়িয়ে দেবেন অমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করবার ক্ষমতা। স্বাধীন সমাজে আনন্দের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তখন সন্ধ্যা হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে একা আনন্দই একখানা বড় ঘর, দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালের ওপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবকটাই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করত যারা, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্য আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিবারাত্রি ব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলে পরেও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি। নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে অদ্বৈত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতদের পরিচয় হয় না। আনন্দও কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কীরকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তা ধারণায় আনতে পারছে না। বিলেতি ছবিতে ডিমন ও ডেভিল প্রভৃতিকে সে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পিছনে থাকে ল্যাজ এবং পায়ে থাকে গরুর প্রভৃতির মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি হচ্ছেন পরম হিন্দু। গঙ্গা জল ছাড়া আর কোনো জল পান করেন না। আনন্দ অনায়াসেই ফিরিঙ্গি ডিমন ও ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিশ্চানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয় জখম হবে। আর ছবি আঁকা সম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে ভাবছে, যমদূতদের, হিন্দু যমদূতদের কিরকম দেখতে? রাক্ষসের মতন, ভূত প্রেতের মতন নাকি? কিন্তু রাক্ষস আর ভূত প্রেতদেরই বা চেহারা কিরকম হওয়া উচিত? তাদেরও তো আমি চোখে দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে। যমদূতেরা জাহান্নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পিছন থেকে চাপা গলায় কে যেন হেসে উঠল। সচমকে আনন্দ ফিরে দেখল ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা
অপরিচিত মূর্তি। চিত্রশালার ভেতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল পেঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা, মাথায় প্রায় 6.5 ফুট লম্বা মস্ত একটা পাগড়ি সে এমন ভাবে পড়েছে যে মুখের আধখানা দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজা রাজরা। এমনকি কোটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতন সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল আর খানিক দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রত্নে আলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বললে, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে বুক ধড়ফড় করে ওঠে ভয়ে, কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বললে, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখল আনন্দের কাঁধের ওপর। আনন্দর মনে হলো তার সর্বাঙ্গের ওপর দিয়ে বয়ে গেল যেন একটা ত্বরান্বিত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। মূর্তি বলল, খরিদ্দারের ফরমাসেও আর কোনোদিন যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বলল, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে? আপনি ওইখানে অনুগ্রহ করে বসুন না। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি কাজে বেরিয়ে গিয়েছেন, ফিরতে একটু রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। আসছে কাল সন্ধ্যায় ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসবো। সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হলো চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় সেটা দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানালার কাছে দাঁড়ালো। সে প্রায় 10 মিনিট কাল জানলার ধারে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কাউকেই বাইরে বেরিয়ে যেতে দেখল না সে। তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দ সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি ওপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেল না। তখন এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালে। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? কখনো তার নাম পর্যন্ত শুনিনি। কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না? বোধহয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ, কাল যথাসময়ে মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা করবার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরের দিনের সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভেতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে। আনন্দ কই সে?
এখনো তো কারোরই টিকি দেখতে পাচ্ছি না হে। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। কি নাম বলেছিলে যেন? মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ, তাই না? আগে হ্যাঁ। দেখতে কিরকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স কত হবে? বলা শক্ত স্যার, তবে এরিটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজতে আর 1 মিনিট বাকি। এখনো মহারাজা বাহাদুরের দেখা নেই। আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব। আমার অনেক কাজ আছে। মহারাজা বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সাথে কথাবার্তা বলে নিও। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। কোনো মহারাজের জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজাদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির ওপরে শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আপনি ওখানে বসুন। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, শুধুমাত্র দাঁড়িয়ে রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? শুনলাম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে। এ প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ওই লোকটি কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, অত্যন্ত। পরিচ্ছদের ভেতর থেকে একটি ছোট্ট বাক্স বার করে এনে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো চুরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এই বাক্সের ভিতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না। পরিচিত জহুরি। আনন্দ বলল, বাক্সটা খুলে দেখুন তো একবার। বাক্সের ভেতর ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহুরি সবিস্ময়ে বলল, আনন্দবাবু, এসব জড়োয়া গয়না কার? মোহনপুরের মহারাজার। আশ্চর্য, এরকম জড়োয়া গয়না একালেও কেউ ব্যবহার করে নাকি? গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয় বলেন কি? এমন চমৎকার গয়না আজকাল কেউ দেখতে পায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে। হ্যাঁ, ওর দাম কত বলতে পারেন? নিশ্চয়ই পারি। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পর বলল, ভারী দামি গয়না দেখছি। তাও কত দাম হবে? তা 10 লক্ষ টাকার কম নয়। শুনে আনন্দর মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে সে এখানে এসেছে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা এত হালকা। ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভাতুষপুত্রীকে আমি দেখেছিলাম। তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজার মুখের দিকে চেয়ে তাকালেন। কি বললেন? ঠিক বুঝতে পারলাম না। অদ্ভুত প্রস্তাব তো। মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার যে ধনীপাত্র পাবার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভেতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাওয়ার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সেই ইচ্ছে তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটায় তিনি বললেন, মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি,
কিন্তু লীলা তো বালিকা নয়, তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? মহারাজা বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজা সামনের দিকে 2 পা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো, তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু মহারাজা, আপনার জাতি। বাধা দিয়ে মহারাজা বললেন, আমার জাতি? তুমি কি জানো না রাজা রাজরা সব জাতি বিবাহ করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভেতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এ গয়না পাবে লীলায়। তার উপরে যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এরপরেও তোমার আপত্তি আছে? মহারাজা নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সে জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছা শক্তি হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভেতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আরেকটু আগে ছোকরা যদি আসতো তাহলে হয়তো সে কথা দিত না। আনন্দ বলল, জুহুরি বললে বাক্সের ভেতরে প্রায় 10 লক্ষ টাকার গয়না আছে। মহারাজা বললেন, শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রমোদ দিতে চাইলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকা। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। তারপর প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজা, আমার একটি আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক সন্ধ্যা 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা জানেন? জানি। গয়না বাক্সটা তোমার কাছে রেখে গেলাম। একটা রসিদ দিই। চলে যেতে যেতে মহারাজা বললেন, কোনো দরকার নেই। আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানালার ধারে। আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখা গেল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ। কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করল না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবার সেই দেবীকেই বিসর্জন দিতে হবে অশ্রুজলে। তবুও সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয় তা হোক, সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকমের মাছ, 3 রকমের নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস প্রভৃতি। লীলা
নিজের হাতে সারাদিন ধরে এই সব রেঁধেছে, যদিও এখনো সে জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দও তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখ আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে, হ্যাঁ আসলে শরীরটা আজ সেরকম একটা ভালো নেই। 8টা বাজল। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজের আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকেই। যদিও এমন চিন্তা হাস্যকর, তবুও এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হলো না আনন্দ, সে এটাই আশা করেছিল। মহেন্দ্র নারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে আধ ঘন্টার বেশি সময় নেই, তোমার ভাতুষপুত্রী কোথায়? চন্দ্রবাবু বললেন, দোতলায়। তবে দোতলায় চলো, কাঁটায় 8:30টার সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন যেন শিউরে উঠলেন। আনন্দেরও 2 চোখ হলো বিস্ফারিত। মহেন্দ্র নারায়ণ আজ এসেছেন প্রদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার ওপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন কোনো উন্মাদগ্রস্তের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের ওপরে, যেন তৈলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুঁচে গেছে বহুকাল। ওষ্ঠাধর কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে 2টো সাপদের মতো হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেক দিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভেতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কতকটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজা বাহাদুর, আমরা দোতলাতেই যাই। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্র নারায়ণ সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতো, কিংবা যেন কোনো পুতুলবাজির পুতুলকে চালনা করছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। উপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্র নারায়ণকে দেখে সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে প্রণাম করলে। মহেন্দ্র নারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে নিন। মহেন্দ্র নারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রবাবু বললেন, মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? এই তো যৎ সামান্য আয়োজন। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি, লীরা যে এত কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা
আর বাক্যব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। তারপর বললেন, এখন কি আদেশ বলুন? এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। বিবাহ না করে? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজার রাজ্যের কথা আমি জানি না, কিন্তু এই দেশে ও নিয়ম অচল। মহেন্দ্র নারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরো 1 ফুট। দীপ্ত চক্ষে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বর্গে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ। নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে। বুঝলে বুঝলে বুঝলে? সেই দীপ্ত দৃষ্টির মধ্য ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, আর তিনি যেন গোলাম। মাথা নত করে তিনি বললেন, আচ্ছা, যে আজ্ঞে তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে। তার সঙ্গে আর কেউ যেতে পারবে না। এটাই আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এই আদেশ অমান্য করে নিজের বিপদকে ডেকে এলো না। চন্দ্রবাবু আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যে এসে ঢুকল। লীলা সভয়ে বললে, ওহ বাবা, মহারাজার কি ভয়ঙ্কর চেহারা। চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতন বললেন, ভয়ঙ্কর চেহারা? লীলা শিউরে উঠে বলল, মাগো, তুমি লক্ষ্য করে দেখনি মহারাজা যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি? ঠিক যেন মরা মানুষের চোখ। আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠে আর নামে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলে ফেরে কথা বলে নাকি? সে কথা সত্যি, কিন্তু আমি যদি একটা রাজ্য পাই তাহলেও তোমার ওই মহারাজা বাহাদুরকে আবার চোখে দেখতে রাজি হব না। চন্দ্রবাবু শান্ত স্বরে বললেন, আমি বললেও রাজি হবে না। লীলা আদর করে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বললে, তুমি বললে সবই পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজা বাহাদুরের সঙ্গে তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, কাল সকালে 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাবার জন্য মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না। তোর বিয়ে হবে মোহনপুরে। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করল এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজা বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকা সম্পত্তি আমার হাতে দিয়ে গিয়েছে। লীলা কিছু বলল না, কেবল মাথা নত করে রইল। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছুই ভালো লাগে না। নিজেকে তাঁর অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াভয় রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি, কিন্তু লীলা তো কিছুই জানে না। তার কোনো উপায় ছিল না। মহেন্দ্র নারায়ণ নিশ্চয়ই মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্র গুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্ব। তার হাতে লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাত সারেই।
লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দও যেন মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময় সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভুলবার চেষ্টা করে। লীলার অভাব 3 দিনের কাজ সে একদিনে শেষ করে ফেলে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার যে ভালো বুঝছি না। কি ব্যাপার? যাওয়ার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসেও তার এখনো একটা চিঠিও এলো না। এর কারণ কি? হতে পারে হয়তো তার অসুখ করেছে। আমারও সেই ভাবনাই হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি? মোহনপুরে নিজে একবার যান না। মহারাজা যদি অসন্তুষ্ট হন? কেন? আমি গরিব তুচ্ছ মানুষ। সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মনে বাঁধে। তবু আপনার যাওয়া উচিত। হ্যাঁ, এ কথা ঠিক। লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকেই আমি মোহনপুরে যাত্রা শুরু করব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটি ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারে সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে? ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করুন। তিনি কোথায়? ওই যে এদিকেই আসছেন। একটি প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছিল। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, মহাশয়ের কি চাই? একবার মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলিকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? হ্যাঁ, কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন মহারাজার সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারোর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতেই হলো। মহারাজ বাহাদুরের সঙ্গে আমার ভাতুষপুত্রীর বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন, বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব? কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে আমার ভাতুষপুত্রীও কি মহারাজার অযোগ্য? না মশাই, তা নয়। আমি সেই জন্য অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হওয়ার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে তিনি বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে এই কথা বিশ্বাস করতে হবে। মশাই কি বলছেন? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছেন। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? সে কি? হ্যাঁ, আমাদের মহারাজার ওই নাম। তবে কি তিনি কলিকাতায় গিয়ে নাম হারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মাসখানেক আগে। ম্যানেজার এইবারে হেসে বললেন, মশাই কোনো জুয়াচোরের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজা তো সবে গেল হপ্তায় বিলাত থেকে ফিরেছেন। বিলাতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, এখানে মহারাজা মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নেই, তবে সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেইখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতন। তারপর তার মাথার ভেতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? ম্যানেজার হেসে বললেন,
আপনি সন্দেহভাজন করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তি। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহ্যক জ্ঞানহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ। এ মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখখানা একই জনের। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, মশাই সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি তো আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতো পোলাপ বকবেন না। চন্দ্রবাবু হঠাৎ হা হা করে হেসে উঠলেন। পাগল তো এখনো কইনি, এইবারে হব। বলতে বলতে তিনি অবশ হয়ে মাটিতে পড়ে গেলেন। রাত 8টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতায় ফিরেছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দও। দুজনেরই মনের অবস্থা খুব একটা ভালো নয়। কথা নেই কারোর মুখেই। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়াজোড়া। তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা, দরজা কেন খুলে দিয়ে? এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির ওপরে লঘু পদের দ্রুত শব্দ শোনা গেল। তারপরে ছুটে ঘরের ভেতরে এসে ঢুকল লীলা। কিন্তু একই মূর্তি তার, একই বেশ। এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো গেছে ভেতরে বসে এবং থরথর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে কোনো পাট নেই। জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানা হচ্ছে সেই কাপড় যা পরে সে গিয়েছিল মোহনপুর। মাটির ওপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল জল, নইলে 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 এক্ষুনি বুকটা ফেটে যাবে আমার। জল দাও, জল দাও। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢক ঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেলল, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষা। আবার সে বলল, খাবার খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, নইলে আমি এক্ষুনি মরে যাব। খাবার দাও। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। সে 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেলল, কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দের খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করল, যেন দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিষয়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। সঙ্গে আনন্দ। পানাহার শেষ করলেই সে তীব্র স্বরে বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও
শিগগিরই একজন ভালো রোজা ডেকে আনো, একটুও দেরি করো না, একটুও না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বলল, জ্যাঠামশাই, তোমার দুটি পায়ে পড়ি, এই ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাব না মা, যাব না, আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই থাকো। একলা হলেই আবার আমি মরবো। তোর তোর কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। যে আগেই বলেছি, এ ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভেতরটা। সেই দিকে তাকিয়ে আঁতকে উঠে লীলা অতি আর্তস্বরে আবার চিৎকার করে উঠল, ওগো ওগো ওগো, সে এসেছে, সে এসেছে। কে এসেছে রে? কে? সে 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 তার কোনো নাম নেই, তার দেহ নেই, কিন্তু সে আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? চন্দ্রবাবু ভয় পেয়ে বললেন, কই, আমি দেখতে পাচ্ছি না তো। কিন্তু কিন্তু আমি যে পাচ্ছি। আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে। সেই যে সে কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বলল, ওই যে ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে, দেখো 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 দেখো, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর! পাশের ঘরের দিকে ত্রস্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানেই সুদীর্ঘ ছায়ার মতো কি একটা দেখা যাচ্ছে বলেই তো মনে হচ্ছে। তারপর ভালো করে সে দেখে বুঝলেন সেটা তার চোখের ভ্রম। উপর থেকে সমুজ্জ্বল আলোর আধার ঝুলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। বললেন, তুই ভুল দেখছিস লীলা, ও ঘরে কেউ নেই। দুই বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলল, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ও আমাকে আবার নিয়ে যাবে। এমন সময় রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভেতরে এসেই বললেন, আমি এই ঘরে কোনো দুষ্টু আত্মাকে অনুভব করছি। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এটা দুষ্টু আত্মা, পিশাচ। রাজানলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়ায়। সে এক ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দিগ্ধ নেত্রে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই দেখতে পেল না সে। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভেতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে বটে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়েছিল, কিন্তু সেই অবস্থাতে রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবার সেই দুই চক্ষু দেওয়ালে ঠেসান দিয়ে এগিয়ে পড়ল। রোজা মাটির ওপর আসন পিড়ি হয়ে বসে পড়ে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হলো, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরে এসে ঢুকলো একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে সেই বিলম্বিত আলোটা উধাও হয়ে গেল। রোজা চিৎকার করে বললে, আলো 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 আলো, শিগগিরি আর একটা আলো আনো, অন্ধকার ফুটে উঠেছে, দ্রুত মারাত্মক দীপ্ত চক্ষু, এক্ষুনি সর্বনাশের সম্ভাবনা, শিগগিরি আলো নিয়ে এসো, আলো 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 আলো। চন্দ্রবাবু আত্মহারার মতো এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের ওপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বলল, জ্যাঠামশাই যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই যাবেন না। আমি তোর সামনে গেছি মা, আলোটা ও ঘরে রেখেই আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের ওপর বসিয়ে দিয়েই আবার এ ঘরে ফিরে আসবেন। এমন সময় আচম্বিতে মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তে লীলার কণ্ঠে জাগল পরিত্রাহী চিৎকারের পর চিৎকার।
চন্দ্রবাবু পাগলের মতো মাঝের দরজার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ ও রোজা যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার বিষম চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরো বেড়ে উঠল। কিন্তু তিনজনের সমবেত শক্তি দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারল না। তারপরে একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকে একটা দরজা খোলা শব্দ হলো এবং তারপরে হঠাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই তাল সামলাতে না পেরে খোলা দরজার ভেতর দিয়ে ও ঘরের মেঝের ওপর পড়ে গেল হুমড়ি। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাওয়ার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিপদের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতে একটা ছোট রাস্তা, তারপরেই একটা পুকুর এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুকুরের খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12টা বছর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এ দেখুন না, ধরতে গেলে 12 বছরের মধ্যেই সমস্ত পৃথিবীতে রক্ত সাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব এবং অন্তর্ধান। 12 বছর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দ এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময় একটা ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বলল, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর? মোহনপুর স্মৃতি বীণার একটা পুরাতন তার নতুন করে বেজে উঠল অনেক দিন পরে। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করেই আনন্দ জিজ্ঞাসা করল, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্য আপনি মোহনপুরে যেতে পারবেন। পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দ সম্মতি জানালো। কবে যেতে পারবেন? আগামী রবিবার। যথাযথ সময়ে আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হল। বৈঠকখানায় বসেছিলেন মহারাজা বাহাদুর। অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের ওপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত চোখে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজা বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন। কেন বলুন দেখি? আনন্দ তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখবার তেমন কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, তবুও ভালো করে নজর চলে না। তার উপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের 2 ধারে দাঁড়িয়ে রয়েছে বড় বড় গাছের পর গাছ, আর তারা সৃষ্টি করেছে অন্ধ করা অন্ধকার। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখল আলো হাতে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরো এগিয়ে বুঝল মূর্তিটা স্ত্রীলোকের। কাছে এসে দেখল এটা তো লীলার মূর্তি।
নিজের চোখকে আনন্দ বিশ্বাস করতে পারল না। চমকৃত হয়ে দাঁড়িয়ে রইল, দুই চক্ষু বিস্ফারিত। লীলা নীরবে হাসলে, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বলল, এ কি লীলা? ওষ্ঠা ধরে তর্জনী রেখে লীলা কথা বলতে বারণ করল আনন্দকে। তারপর ইশারা করে বলল আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হলো। লীলার পিছনে পিছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করল আজও সে পড়ে আছে সেই কাপড়খানায় যা পরে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। পৃথিবী যেন মরে গিয়েছে। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকলরব শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভেতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারিধারে তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুলল। খাটের ওপর একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরের দিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন। শেষ হলো আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মোহনপুরের শ্মশান। আজকের গল্পে আনন্দ চরিত্রে ছিল প্রিয়ম, লীলার চরিত্রে ছিল মোনা, চন্দ্রবাবুর চরিত্রে ছিল রণবীর, জুহুরি এবং ম্যানেজারের চরিত্রে ছিল অভিরূপ, শঙ্করের চরিত্রে ছিল রাজু, সেপাহীর চরিত্রে ছিল লাবণ্য, রোজার চরিত্রে ছিল কাম্য। এছাড়াও আজকের গল্প পাঠ হিমাংশু, মহেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ এবং নরেন্দ্র নারায়ণের সেক্রেটারির ভূমিকায় ছিলাম আমি, সৌম্যজিৎ। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। প্রতিবারের মতো আগামীবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেল গল্প.in 2.0 সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।